হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাদি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক সম্পর্কে এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডার নিয়ে। আজকে তাহলে এই দুটি টপিক নিয়ে আলোচনা করব, ওয়ার্ল্ড ব্যাংক আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে প্রথমে এই বিশ্ব ব্যাংক সম্পর্কে জানা যাক। দেখো, এই যে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটি যে আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন, এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা আগে জেনে নেওয়া যাক। দেখো, 1944 সালে, মনে রাখবে যে 1944 সালে ফার্স্ট টু 22 জুলাই এই ডেটে একটা কনফারেন্স হয় অর্থাৎ একটা সম্মেলন হয়। ঠিক আছে, 1944 সালে 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত একটা সম্মেলন বসে। আর সেই সম্মেলনটা কোথায় বসে মনে রাখবে যে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার তাহলে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্রিটেন উডসে, ঠিক আছে, ব্রিটেন উডসে। তাহলে কি হয় যে 1944 সালের 1 টু 22 জুলাই পর্যন্ত একটা সম্মেলন বসে। কোথায়? যে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে। নিউ হ্যাম্পশায়ার হচ্ছে এখানে একটা রাজ্যের নাম। তোমরা জানো আমেরিকাকে আমরা কি বলি? ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড অর্থাৎ একটা জোট, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ এখানে অনেকগুলি স্টেট মিলে এই আমেরিকা গঠিত। কতগুলি স্টেট মিলে? টোটাল 50টি স্টেট মিলে কিন্তু আমেরিকা গঠিত, তার জন্য বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যেমন ভারতের মধ্যে টোটাল 28টি রাজ্য আছে, ঠিক তেমন আমেরিকাতে টোটাল 50টি রাজ্যই আছে। তাহলে সেই 50টি রাজ্যের মধ্যে একটি রাজ্যের নাম হচ্ছে নিউ হ্যাম্পশায়ার, ঠিক আছে, নিউ হ্যাম্পশায়ার। তাহলে এখন এটা কি? এটা হচ্ছে আমেরিকার একটা রাজ্যের নাম, 50টি রাজ্যের মধ্যে একটি রাজ্যের নাম। তাহলে এই যে রাজ্যের একটা শহরের নাম হচ্ছে ব্রিটেন উডস, ঠিক আছে। আমেরিকার একটা রাজ্যের নাম নিউ হ্যাম্পশায়ার, তার একটা শহরের নাম হচ্ছে, এই রাজ্যের মধ্যে একটা শহর আছে যার নাম হচ্ছে ব্রিটেন উডস। তাহলে এই শহরের মধ্যে একটা সম্মেলন বসে 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে, ঠিক আছে। আর সেইটা কোন উদ্দেশ্যে এই সম্মেলনটা বসে মনে রাখবে? এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, আগে বলে নিই যে এই সম্মেলনটার নাম কি হয়। তাহলে এই সম্মেলনটা যে বসে, এই সম্মেলনটাকে আমরা ব্রিটেন উডস সম্মেলন নামে জানি, ঠিক আছে, বা ইংরেজিতে বললে ব্রিটেন উডস কনফারেন্স নামে আমরা জানি। তাহলে ব্রিটেন উডস কনফারেন্স বা বাংলায় বললে ব্রিটেন উডস সম্মেলন। তাহলে এই সম্মেলনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংক এবং আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা যে গঠিত হয় এটা এই সম্মেলনেই গঠিত হয়, মনে রাখবে। পরীক্ষায় যদি আসে যে বিশ্ব ব্যাংক এবং যে আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এই দুটি যে অর্থনৈতিক একটা সংগঠন, সেটা কোথায় গঠিত হয়, কোন সম্মেলনে গঠিত হয়, মনে রাখবে যে ব্রিটেন উডস সম্মেলনে গৃহীত হয়। আর এই ব্রিটেন উডস সম্মেলন কোন সালে হয় এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হয়? 1944 সালে হয় এবং 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে কিন্তু এই সম্মেলনটা হয়। আর এই সম্মেলনের মধ্যে, ঠিক আছে, এই ব্রিটেন উডস সম্মেলন, এর মধ্যে টোটাল 44টি দেশ যোগদান করে। আর এখানের মধ্যে অনেক প্রতিনিধি আসে, ঠিক আছে, অনেক অর্থনৈতিক যে উপদেষ্টা তারা এখানে এই সম্মেলনে আসে এবং এই সম্মেলনে এসে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে?
তাদের এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, এই সম্মেলনের উদ্দেশ্য কি মনে রাখবে, এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে লিখে দিচ্ছি যে এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার একটি রূপরেখা তৈরি। তাহলে এটাই তার মূল উদ্দেশ্য ছিল। এই সম্মেলনের, যেটা 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে হয় 1944 সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ব্রিটেন উডস নামক শহরে। তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে এই সম্মেলনে যে এখানের মধ্যে অনেক ডেলিগেটস আছে, অর্থাৎ অনেক প্রতিনিধি আসে 44টি রাজ্য থেকে, 44টি আর কি দেশ থেকে, অনেক অর্থনৈতিক উপদেষ্টা আসে, তারা মিলে এখানের মধ্যে ঠিক করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হচ্ছিল, ঠিক আছে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সালের মধ্যে হয় আর কি, 1945 সালে শেষ হয়ে যায়। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার একটা রূপরেখা তৈরি করতে, যে পরে আর কি আন্তর্জাতিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কেমন হবে তার একটা রূপরেখা আর কি তৈরি করার জন্য এখানে একটা মিটিং বসে, একটা সম্মেলন বসে। বোঝা গেল? তাহলে উদ্দেশ্যটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট। তাহলে দেখো যে এই যে বিশ্ব ব্যাংক, এই বিশ্ব ব্যাংকের একটা কোশ্চেন এসে যায় যে, তাহলে আগে বলে দিই যে এই যে সম্মেলন, ব্রিটেন উডস সম্মেলন, এই সম্মেলনে তাহলে কোন দুটি আর কি আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন গঠিত হয়? মনে রাখবে এই সম্মেলন থেকেই দুটি সংগঠন গঠিত হয়, একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে 2 নম্বর IMF। তাহলে মনে রাখবে যে এই ব্রিটেন উডস সম্মেলনেই কিন্তু এই দুটি সংস্থা বলতে এই দুটি অর্থনৈতিক সংগঠন গঠিত হয়। এখন বলবে আমি তো বললাম যে বিশ্ব ব্যাংক এবং IMF গঠিত হয়েছে, তাহলে এই আইবিআরডিটা কি? দেখো এই আইবিআরডি কিন্তু তারপরে নাম হয়ে যায় বিশ্ব ব্যাংক। যখন 1944 সালে এই যে এই ব্রিটেন উডস সম্মেলন হয়, তখন এই সম্মেলনের শেষে এই দুটি প্রতিষ্ঠান গঠিত হয়, অর্থনৈতিক প্রতিষ্ঠান। তারপরে এই যে আইবিআরডি, এই আইবিআরডির পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মনে রাখবে আইবিআরডির ফুল ফর্ম কি? যে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটারই নাম পরে কি হয়ে যায়? এটাই পরে নাম হয়ে যায় বিশ্ব ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংক আর আইবিআরডি দুটি কিন্তু একটাই, গোলাবে না। আর IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এটাও কিন্তু এই সম্মেলনেই গঠিত হয়। বোঝা গেল? তাহলে এই IMF সম্পর্কে আমরা পরে আলোচনা করব, এটার পরে। এখন তাহলে শুধু বিশ্ব ব্যাংক সম্পর্কে আলোচনা করা যাক, ঠিক আছে? তাহলে এবার দেখো বিশ্ব ব্যাংকে, এই বিশ্ব ব্যাংকে বর্তমানে কতগুলি সদস্য রাষ্ট্র আছে তা সম্পর্কে জানা যাক। তাহলে পরীক্ষায় এসে যায় যে বর্তমানে বিশ্ব ব্যাংকে কতগুলি সদস্য রাষ্ট্র আছে। তাহলে বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা হচ্ছে, আর প্রথমে যখন এই বিশ্ব ব্যাংক গঠিত হয়েছিল তখন তাতে মাত্র 38টি দেশ ছিল, ঠিক আছে? যখন গঠিত হয় তখন 38টি দেশ ছিল, আস্তে আস্তে অনেক দেশ যুক্ত হয়, তাতে বর্তমানে 2025-এ দাঁড়িয়ে এখন 189টি দেশ কিন্তু এই বিশ্ব ব্যাংকের সদস্য। আরেকটা কোশ্চেন এসে যায় যে এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়, অর্থাৎ হেডকোয়ার্টার, সদর দপ্তর। তাহলে মনে রাখবে যে এই যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রেরই, ইউএসএরই ওয়াশিংটন ডিসি। তোমরা মনে রাখবে যে আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেমন ভারতের রাজধানী নিউ দিল্লি, ঠিক আছে? ঠিক তেমনই আমেরিকার রাজধানীর নামই হচ্ছে ওয়াশিংটন ডিসি। তাহলে সেই ওয়াশিংটন ডিসিতেই কিন্তু এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত, অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থিত। তাহলে মনে রাখবে যে এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? ওয়াশিংটন ডিসি, এখানে ডিসির ফুল ফর্ম আছে ডিস্ট্রিক্ট
অফ কলম্বিয়া, ঠিক আছে, এটাকে বলা হয় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ডিসি, ইংরেজিতে বললে ডিসি, ঠিক আছে, ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এডিসির ফুল ফর্ম। তাহলে আমেরিকার রাজধানী এটা, এই রাজধানীতেই কিন্তু এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। আবার আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডও যেটা আছে না, তারও সদর দপ্তর এখানেই অবস্থিত। মনে রাখবে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার এই দুয়েরই সদর দপ্তর এই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, যেটা আমেরিকার রাজধানীর নাম। তাছাড়া এই যে বিশ্ব ব্যাংক, এটা প্রতিষ্ঠা হয় 1944 সালে। তোমরা জানলে যে একটা সম্মেলন হয়, ব্রিটেন উডস সম্মেলন, যার মধ্যে প্রতিষ্ঠা হয়। আর এই যে বিশ্ব ব্যাংক, সেটা প্রতিষ্ঠা হয় কিন্তু 1944 সালে, কিন্তু কার্য করা শুরু করে, আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে 1946 সালে। মনে রাখবে যে কাজ করা শুরু করে 1946 সালে জুন মাস থেকে, ঠিক আছে। তোমরা শুধু সালটা মনে রাখবে যে 1946 সাল থেকে এই বিশ্ব ব্যাংক কাজ করা শুরু করে। তাহলে এই হয়ে গেল বিশ্ব ব্যাংক সম্পর্কে কিছু আলোচনা। এখন দেখবো এই বিশ্ব ব্যাংকেরই সাংগঠনিক কাঠামো অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচার সম্পর্কে, ঠিক আছে। তাহলে এখন বিশ্ব ব্যাংকের যে স্ট্রাকচারটা সেটা দেখবো, ঠিক আছে। তোমরা এগুলি নোট করে রাখো সবগুলি, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রচুর হয়। তাহলে দেখো এবার সাংগঠনিক কাঠামো, এই বিশ্ব ব্যাংকের সাংগঠনিক কাঠামো অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এর মধ্যে একটি বডি আছে যেটা হচ্ছে পরিচালক পর্ষদ, পরিচালক পর্ষদ অর্থাৎ বোর্ড অফ গভর্নর্স, ইংরেজিতে বললে বোর্ড অফ গভর্নর্স, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী পর্ষদ, ঠিক আছে, পরিচালক মণ্ডলী পর্ষদ, এটাকে ইংরেজিতে বললে বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরস, তাহলে এটাও মনে রাখবে। আর 3 নম্বর আরেকটা বডি আছে যেটা হচ্ছে সভাপতি, সভাপতি যাকে বলা হয় প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে এই যে সাংগঠনিক স্ট্রাকচার, তার মধ্যে মনে রাখবে যে বিশ্ব ব্যাংকের একটা আছে পরিচালক পর্ষদ, বোর্ড অফ গভর্নর্স, 2 নম্বর কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী পর্ষদ অর্থাৎ বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরস, আর 3 নম্বর হচ্ছে সভাপতি থাকে, একজন প্রেসিডেন্ট থাকে। এই যে প্রেসিডেন্ট, ইনি হচ্ছেন সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এখানের। তাহলে বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি আর কি, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে যদি পরীক্ষায় আসে যে এই বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ পদাধিকারীকে সভাপতি, আর বর্তমানে যদি কোশ্চেন আসে যে এই বর্তমানে সভাপতি কে আছেন, তাহলে মনে রাখবে অজয় বাঙ্গা। তাহলে বর্তমানে যিনি এই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অর্থাৎ বিশ্ব ব্যাংকের সভাপতি আছেন, তার নামটা পরীক্ষায় এসে যায় যে যদি পরীক্ষায় আসে যে বর্তমানে বিশ্ব ব্যাংকের সভাপতির নাম হলো, তাহলে উত্তর হবে অজয় বাঙ্গা, ঠিক আছে, অজয় বাঙ্গা, ঠিক আছে। অনেক বইয়ে অজয় বঙ্গ দেওয়া আছে, আমি ইংলিশ নামটা লিখে দিচ্ছি, ইংলিশ নামটা সব জায়গায় সমান। এটা BANGA বাঙ্গাই হয়, ঠিক আছে, অজয় বাঙ্গা। তাহলে এই যে অজয় বাঙ্গা, তিনি কিন্তু বর্তমানে সভাপতি এই বিশ্ব ব্যাংকের। তাহলে এছাড়া এই যে 2 নম্বর যে বিভাগটা যেটা হচ্ছে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী পর্ষদ, এর মধ্যে কতজন সদস্য থাকে তা মনে রাখবে শুধু, যেখানে 25 জন সদস্য থাকে, ঠিক আছে, 25 জন। তাহলে এটা কোশ্চেন এসে যায় যে বিশ্ব ব্যাংকের যে বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরস আছে সেখানে সদস্য সংখ্যা কত, অর্থাৎ কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী পর্ষদের সদস্য সংখ্যা হচ্ছে 25। তাহলে এবার জানবো বিশ্ব ব্যাংক গ্রুপ সম্পর্কে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট তোমাদের জানতে হবে,
যে বিশ্ব ব্যাংক গ্রুপ, এই বিশ্ব ব্যাংক গ্রুপটা কি, বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপও বলি আমরা। দেখো এই বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যে টোটাল 5টি সংস্থা পড়ে। একটা হচ্ছে আইবিআরডি, 2 নম্বর হচ্ছে আইডিএ, 3 নম্বর হচ্ছে আইএফসি, 4 নম্বর হচ্ছে এমআইজিএ অর্থাৎ মিগা, 5 নম্বর হচ্ছে আইসিএস আইডি। তাহলে এই যে 5টি সংস্থা, এই 5টি সংস্থা নিয়ে বিশ্ব ব্যাংক গ্রুপ গঠিত হয়। গ্রুপ বলতে এখানে বোঝাই যাচ্ছে যে গ্রুপের মধ্যে অনেকগুলি সংস্থা থাকে। তাহলে এই যে 5টি মিলে বিশ্ব ব্যাংক গ্রুপ, আর এই যে দুটি, এই দুটিকে মিলে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক। বর্তমানে এই আইবিআরডি আর আইডিএ এই দুটিকে মিলে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। বোঝা গেল? সাধারণত আইবিআরডি যেটা 1944 সালে ব্রিটেন উডস সম্মেলনে গঠিত হয়েছিল সেটাকেই আমরা বলি বিশ্ব ব্যাংক, কিন্তু বর্তমানে কিন্তু এইটাকে মিলে দুটিকেই আমরা বিশ্ব ব্যাংক বলে জানি। তো এগুলির ফুল ফর্ম কি, এই ফুল ফর্মগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটার ফুল ফর্ম। এই যে শুধু আইবিআরডিটা মনে রাখবে, এই সবগুলির ফুল ফর্ম কোনো মনে রাখার দরকার নেই, শুধু এমনি বলে দিলাম যে কোন 5টি বডি নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ গঠিত, ঠিক আছে। প্রথমে এর ফুল ফর্ম লিখে দিচ্ছি। প্রথমটার ফুল ফর্ম আইবিআরডি, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর, আর ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি ডেভেলপমেন্ট। আইডিএ, এই আইডিএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তারপরে হচ্ছে আইএফসি, এই আইএফসির ফুল ফর্ম কি, যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ঠিক আছে। তারপরে মিগা, এমআইজিএ, এর ফুল ফর্মটা হচ্ছে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, ঠিক আছে। আর আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো তাহলে এটা বোঝা গেল যে এর ফুল ফর্ম, তোমরা শুধু এটা এমনি জানার জন্য লিখিয়ে দিলাম, যাতে ভবিষ্যতে কোনো কনফিউজ না হয়। তোমাদের এগুলি কিন্তু ভবিষ্যতে যখন তোমরা চাকরির পরীক্ষার জন্য পড়বে তখন তোমাদের জানতে হবে যে কোন কোন এই বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যে কয়টি বডি আছে, তাহলে এখন জানাই ভালো। তাহলে বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যে 5টি আছে, তোমাদের আমি বলে দিচ্ছি আগের থেকেই।
যে শুধু আইবিআরডি এই ফুল ফর্মটা শুধু মনে রাখো, এই চারটির ফুল ফর্ম মনে রাখার একদম দরকার নেই। বোঝা গেল? এই চারটির একদম দরকার নেই, শুধু আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ফুল ফর্মটা মনে রাখবে। এটাকেই পরে আমরা বিশ্ব ব্যাংক নামে জানি, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এবার দেখবো যে এই বিশ্ব ব্যাংকের কার্যাবলী কি কি কাজ করে থাকে বিশ্ব ব্যাংক। ঠিক আছে, তাহলে প্রথমে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। তাহলে এখন দেখো যে এই বিশ্ব ব্যাংকের কার্যাবলী, ঠিক আছে, তিনটি ছোট পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো যে উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান। তাহলে এই যে বিশ্ব ব্যাংক, তোমরা নাম শুনছো ব্যাংক, ব্যাংক কি করে? যেমন আমাদের এদিকে ব্যাংক মানুষকে লোন দেয়, ব্যাংক থেকে কি করে মানুষ লোন নেয়, ঠিক তেমনই এই বিশ্ব ব্যাংক কিন্তু কোনো ব্যক্তিকে লোন দেয় না। এই বিশ্ব ব্যাংক দরিদ্র, যে খুব কম আয় যেই দেশগুলিতে হয় সেই দেশগুলিকে লোন প্রদান করে। ঠিক আছে, বিশ্ব ব্যাংক কোনো দেশকে লোন দেয়। তাহলে এই বিশ্ব ব্যাংক কোনো দেশকে লোন দানের মাধ্যমে সেই দেশকে সাহায্য করে থাকে। সেই দেশ যদি কোনো রেলপথ নির্মাণ করতে চায়, কোনো আর কি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে চায়, কোনো পরিবহনের জন্য কোনো ব্যবস্থা, ঠিক আছে, কোনো প্রজেক্ট বসাতে চায়, তখন সেখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কি করে, যে লোন দেয় সেই দেশকে, এবং সেই দেশ সেই লোনের মাধ্যমে সেই সব কিছু কার্য সম্পাদন করে। ঠিক আছে, তাহলে এই যে উন্নয়নের জন্য একটা দেশের উন্নয়ন কিভাবে হবে, যাতে সেই দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, সেখানে প্রত্যেক ঘরে যাতে বিদ্যুৎ কি সরবরাহ থাকে। ঠিক আছে, তাহলে এর জন্য কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক প্রত্যেকটা দেশকে কি থাকে, প্রত্যেকটা দেশ না, দরিদ্র দেশগুলিকে যাদের প্রয়োজন লোনের সেই দেশকে লোন দিয়ে থাকে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক বিকাশ ও দারিদ্র্য হ্রাস। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বা লক্ষ্য হচ্ছে যে অর্থনৈতিক বিকাশ, একটা দরিদ্র যেই দেশগুলি আছে তাদের বিকাশ ঘটানো, অর্থাৎ উন্নতি সাধন করা, এবং দরিদ্র হ্রাস। কোনো দেশে দেখবে যে আফ্রিকার অনেক দেশ আছে, লাতিন আমেরিকার অনেক দেশ আছে, একদম পোভার্টি, খুব গরিব। তাহলে সেই যে দরিদ্র দেশগুলি যাদের পার ক্যাপিটা ইনকাম খুবই কম, তাহলে সেই দেশের যে ডেভেলপমেন্ট তা করার জন্য সেই দেশকে লোন দান করে থাকে। দরিদ্র হ্রাস করাও কিন্তু এই বিশ্ব ব্যাংকের আরেকটা উদ্দেশ্য। আর হচ্ছে স্থিতিশীল উন্নয়নকে সমর্থন। স্থিতিশীল উন্নয়ন এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই স্থিতিশীল উন্নয়ন এই শব্দটার, এই বলতে এই কথাটার মানে তোমাদের জানতে হবে। স্থিতিশীল উন্নয়ন মানে কি? স্থিতিশীল উন্নয়ন মানে যে আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে তারপরে আমরা যাতে উন্নয়ন করি। এমন না যে আমাদের পরবর্তী প্রজন্মের মানুষরা কি করবে করুক, আমরা আমাদের মতো নিজের ইচ্ছা মতো পরিবেশ দূষণ করতে থাকি বা যে কোনোভাবে আমরা বিকাশ করতে থাকি, এমন বিকাশ কখনো ঠিক না। আমাদের পরবর্তী প্রজন্মের যে মানুষরা আসবে তাদের কথা মাথায় রেখে, ঠিক আছে, একটা ভারসাম্য বজায় রেখে আমরা যে বিকাশ সাধন করব আমাদের দেশের, সেটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। তাহলে এই বিশ্ব ব্যাংক কিন্তু স্থিতিশীল উন্নয়নকে সমর্থন করে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল বিশ্ব ব্যাংকের কাজ। তাহলে বিশ্ব ব্যাংক সম্পর্কে সমস্ত আলোচনা শেষ। এবার আলোচনা করব আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে। তাহলে এখন আলোচনা করব আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে, অর্থাৎ আইএমএফ সম্পর্কে। তোমরা জানো যে আমি একটুকে বললাম যে 1944 সালে 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার নামক রাজ্যের ব্রিটেন উডস নামক শহরের মধ্যে একটা সম্মেলন হয়, যেটাকে আমরা ব্রিটেন উডস সম্মেলন নামে জানি। আর সেই সম্মেলনেই দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, ঠিক আছে, দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠিত হয়। একটা আছে ওয়ার্ল্ড ব্যাংক বা আগে নাম ছিল আইবিআরডি, ঠিক আছে, আইবিআরডি অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটাই পরে আমরা বিশ্ব ব্যাংক নামে এখন আমরা জানি। আর গঠিত হয়েছিল এই আইএমএফ। তাহলে যদি পরীক্ষায় আসে যে এই আন্তর্জাতিক অর্থ ভান্ডার কোন সম্মেলনে গঠিত হয়েছিল, তাহলে মনে রাখবে যে ব্রিটেন উডস সম্মেলনে। আর মনে রাখবে যে এই যে ব্রিটেন উডস সম্মেলন তো 1944 সালে হয়, কিন্তু সেই সময় কিন্তু আর কি প্রতিষ্ঠা সাল বলা হয় না সেটাকে, এই অর্থনৈতিক আর কি আন্তর্জাতিক অর্থ ভান্ডারের। মনে রাখবে যে আনুষ্ঠানিকভাবে এই যে আইএমএফ প্রতিষ্ঠিত হয়, এটা হয় 1945 সালে। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয় কত সালে? মনে রাখবে 1945 সালের 27শে ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর। তাহলে এই ডেটটা ইম্পর্টেন্ট যে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার সেটা কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 27 ডিসেম্বর। এটা ইম্পর্টেন্ট।
আর কোন সম্মেলনে? ব্রিটেন উডস সম্মেলনে গঠিত হয়। আর মনে রাখবে যে এই যে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এর বর্তমানে সদস্য সংখ্যা কত? কতগুলি দেশ এই আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদস্য? মনে রাখবে 191টি। 191টি দেশ। আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, যেটা আমেরিকার রাজধানীর নাম। ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ডিসি। ঠিক আছে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। তাহলে পরীক্ষায় ওয়াশিংটন শুধু লিখে দিতে পারে বা ওয়াশিংটন ডিসি, যেটাই দেবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, তাহলে সদর দপ্তর কোথায়, সদস্য সংখ্যা কত, প্রতিষ্ঠার ডেট কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আইএমএফ সম্পর্কে। এখন যে আইএমএফ, এটা কিন্তু দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দেখো নামে লেখা আছে ফান্ড, তাহলে এটা কিন্তু কোনো ব্যাংক নয়। এই আন্তর্জাতিক অর্থ ভান্ডার এটা কিন্তু একটা ব্যাংক নয়। ওয়ার্ল্ড ব্যাংক সেটা একটা বিশ্ব ব্যাংক, সেই ব্যাংক বিভিন্ন যে দরিদ্র দেশগুলি আছে, অনুন্নত দেশগুলি আছে, সেই দেশগুলিকে আর্থিক দিক থেকে সহায়তা করে থাকে সেই দেশের উন্নয়নের জন্য। কিন্তু এই ব্যাংক এটা কিন্তু আর কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কিন্তু কোনো ব্যাংক নয়, এটা একটা অর্থ ভান্ডার, একটা ফান্ড। তাহলে এই যে আইএমএফ, এ কি কোনোদিন লোন দেয় না? হ্যাঁ দেয়। কখন লোন দেয়? যে এমন দেশের অবস্থা হয়ে গেল যে এমন কোনো দেশ একদম দেউলিয়া হয়ে যাবে, অর্থাৎ সেই দেশটি অনেক ঋণ নিয়েছে কিন্তু সেই ঋণ আর শোধ করতেই পারছে না, শোধ করার মতো অবস্থায় আর নেই, তখন আইএমএফ বেল আউট প্যাকেজ দেয় সেই দেশকে। সেই দেশকে বাঁচানোর জন্য, দেউলিয়া হওয়ার থেকে বাঁচানোর জন্য আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সেই দেশটিকে একটা বেল আউট প্যাকেজ দেয়। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কখন দেয়? ওয়ার্ল্ড ব্যাংক এমনি উন্নয়নের জন্যই টাকা দিয়ে থাকে আর কি। যেমন পাকিস্তান, পাকিস্তান কিন্তু এই আইএমএফ থেকে অনেক লোন পায়। পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ, একবার পাকিস্তান আইএমএফ এর কাছে যায় টাকা চাইতে, আরেকবার চায় ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। তাহলে পাকিস্তানের অবস্থাটা এমনই খারাপ। ঠিক আছে, তাহলে আর এই যে আইএমএফ যদি কাউকে কোনো লোন দেয়, তাহলে মনে রাখবে যে আইএমএফ শর্ত দিয়ে দেয়। আইএমএফ এর শর্ত মানতে হবে, তাহলেই সেই দেশটি লোন পাবে। যেমন ভারতও কিন্তু লোন নিয়েছিল একবার, তার জন্য কিন্তু ভারতকে এলপিজি রিফর্ম করতে হয়েছিল। তাহলে এমন শর্ত দিয়ে দেবে যদি আইএমএফ কোনো দেশকে কোনো লোন দেয়। ঠিক আছে, তাহলে এতটুক জায়গা মনে থাকবে। এখন দেখবো এর সাংগঠনিক কাঠামো। যেমন বিশ্ব ব্যাংকের আর কি অর্গানাইজেশনাল স্ট্রাকচার দেখলাম, ঠিক তেমনই এই আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর্থাৎ সাংগঠনিক যে কাঠামো সেটা এবার দেখা যাক। সাংগঠনিক কাঠামো, তাহলে ফার্স্ট হচ্ছে পরিচালক পর্ষদ অর্থাৎ বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ গভর্নর্স। ঠিক আছে, এটার ইংরেজি আর কি। দ্বিতীয় হচ্ছে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী, পর্ষদ। ঠিক আছে, ইংরেজিতে বললে বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরস। ঠিক আছে, তোমাদের ইংরেজিটা লিখতে হবে না, কারণ তোমাদের এমনি লিখে দিচ্ছে আর কি। ঠিক আছে, ভবিষ্যতে কাজে লাগতে পারে, যদি তোমরা কোনো অনার্স করো পলিটিক্যাল সায়েন্সে তখন লাগতে পারে। তাহলে এখন দেখো, তাহলে আর 3 নম্বর হচ্ছে প্রধান পরিচালক। প্রধান পরিচালক অর্থাৎ ম্যানেজিং
ডাইরেক্টর, ঠিক আছে, ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে। আর মনে রাখবে যে এই যে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ, এখানের মধ্যে সদস্য সংখ্যা কত আছে মনে রাখবে 25। যেমন বিশ্ব ব্যাংকেরও বলেছিলাম সাংগঠনিক কাঠামোর মধ্যে যে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ আছে, সেখানেও 25 জন। আর IMF এর যে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ আছে, এখানেও 25 জনই আছে সদস্য, ঠিক আছে, সদস্য সংখ্যা শুধু মনে রাখবে। আর এই যে প্রধান পরিচালক, যেমন বিশ্ব ব্যাংকের মধ্যে সভাপতি ছিল প্রধান আর কি আধিকারিক কর্মকর্তা, ঠিক তেমন এখানের মধ্যে প্রধান পরিচালক আছে। আর বর্তমানে যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে বর্তমানে IMF অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান পরিচালক অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর কে আছেন, তাহলে মনে রাখবে নামটা যে ক্রিস্টালিনা জর্জিভা, ঠিক আছে। তাহলে ক্রিস্টালিনা জর্জিভা ইনি হচ্ছে বর্তমানে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডারের আর কি প্রধান পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর। আর এই যে পরিচালক পর্ষদ আছে, এই পরিচালক পর্ষদ হচ্ছে এই আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, মনে রাখবে প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, ঠিক আছে। তাহলে এবার দেখবো যে এর কার্যাবলী কি কি কাজ করে থাকে এই IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখন দেখো যে এই আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কার্যাবলী। ফার্স্ট কাজ হচ্ছে যে বিশ্ব অর্থনীতির উপর নজরদারি। তাহলে এই যে আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF, এটা বিশ্বের যে অর্থনীতি, প্রত্যেকটা দেশের যে অর্থনীতি, এর যে 191টি সদস্য দেশ আছে তার উপর নজরদারি রাখে, যে কে কেমন উন্নয়ন করছে, উন্নয়নের একটা তার প্রত্যেকটা দেশ কেমন নীতি প্রণয়ন করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্থিক সহায়তা প্রদান। যে বিশ্বের যে দরিদ্র দেশগুলি আছে তারা যদি কোনো সংকটের মুখে পড়ে, অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, তখন সেই অর্থনৈতিক সংকটের থেকে বাঁচাতে তাদেরকে এই IMF লোন দিয়ে থাকে। যেমন বললাম পাকিস্তানকেও লোন দিচ্ছে, এমন আর্থিক অবস্থা এতটা সংকট, সেখানে আর্থিক অবস্থা একদম খারাপ। ভারতও কিন্তু এমন হয়েছিল, ভারতকেও কিন্তু IMF একবার লোন দিয়েছিল। আর যদি একবার লোন দেয় তারপরে কিন্তু অনেক শর্ত দিয়ে দেয় যে এইগুলি ফলো করতে হবে, এই শর্তগুলি। যেমন কেমন শর্ত হতে পারে, যে সেই দেশ অর্থাৎ সেই দেশের যে সরকার, সেই দেশের সরকার কোথায় কত টাকা ট্যাক্স নেবে আর কি, ট্যাক্স বাড়াবে আরো। আর ট্যাক্স বাড়ালে কি হবে, যে সরকারের কাছে টাকা আসবে, অর্থ আসবে, আর সেই অর্থ দিয়েই কিন্তু আর কি যেই লোনটা নিল তা তো পরিশোধও করতে হবে। তাহলে পরিশোধ করতে গেলে আবার সেই জনগণের কাছ থেকে আরো বেশি বেশি ট্যাক্স নিতে হবে। তাহলে সেটা এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডই ঠিক করে দেয়, যে ট্যাক্স ব্যাপারে আর কি অনেক নিয়ন্ত্রণ আর কি আরোপ করে একটা দেশের উপরে। নেক্সট হচ্ছে বিশেষজ্ঞদের সুপারিশ প্রদান। তাহলে কোনো দেশ যদি কোনো অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়, তাহলে এই IMF সেই দেশকে অনেক উপদেশ দিয়ে থাকে, উপদেশটা, ঠিক আছে, বিশেষজ্ঞদের সুপারিশ দিতে পারে যে এমন এমন করলে তোমার এই দেশের এই সমস্যা সমাধান হবে, ঠিক আছে। তাহলে IMF সেই ভূমিকাটা পালন করে, তাহলে বিভিন্ন বিশেষজ্ঞদের সুপারিশ প্রদান করে। তাহলে যেই দেশের কোনো অর্থনৈতিক সমস্যা হয়েছে সেই দেশকে এই যে IMF কি করে, যে অনেক সুপারিশ দিয়ে থাকে যে এই করলে তোমার সমস্যার সম্মুখীন আর কি সমস্যার সমাধান হবে। 4 নম্বর কাজ হচ্ছে গবেষণা পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ। তাহলে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্বব্যাপী গবেষণা চালিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ করে। যেমন একটা প্রতিবেদন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, তারপরে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট, তাহলে এই যে রিপোর্ট, এই যে প্রতিবেদন দুটি, এটা কিন্তু IMF পেশ করে। তাহলে যদি পরীক্ষায় এসে যায় একটা নাম দিয়ে দিল যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এটা কে প্রকাশ করে, এই প্রতিবেদনটা কে প্রকাশ করে, তাহলে মনে রাখবে এটা কিন্তু IMF আন্তর্জাতিক অর্থ ভান্ডার প্রকাশ করে।
আবার পরীক্ষায় দিয়ে দিল যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, এই প্রতিবেদনটা কে পেশ করে? মনে রাখবে যে আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF। আর তার মধ্যে বিভিন্ন কি বিশেষজ্ঞ, তারপরে সরকার, এই যে তথ্যগুলি এখানের মধ্যে প্রতিবেদনের যে তথ্যগুলি থাকে সেটা জেনে অনেক উপকৃত হয় আর কি, ঠিক আছে, অনেক কাজে লাগে সরকারের বা বিশেষজ্ঞদের, ঠিক আছে। তাহলে এই ছিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার সম্পর্কে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে। তাহলে আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়টি শেষ হলো। নেক্সটে আমরা তৃতীয় অধ্যায়টি শুরু করব তাহলে, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে কি কি MCQ কোশ্চেন আসতে পারে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা তাহলে MCQ কোশ্চেনের একটা ভিডিও আসবে, তারপরে তৃতীয় অধ্যায়টি শুরু করে দেব। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।